আজকের পর্বে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন এবং যে আসনগুলি রয়েছে সেগুলি নিয়ে কথা বলবো। এবার অনেকেই যে কথাটা এখন বলছেন হাই ভোল্টেজ সিট নাকি সব, সেইটা চতুর্থ দফায় খুব একটা নেই। তাই আমরা ইলেকশন কমিশনের লিস্ট ধরে ধরে প্রত্যেকটা আসন এবং প্রার্থীর কথা বলবো। কে বড় কে ছোট সেই হিসেবে নয়। আমরা একেবারে প্রথম থেকে শুরু করব। এই চতুর্থ দফার নির্বাচনে 44টা আসন রয়েছে, 5-10টা নয়, একদম প্রথম থেকে আমরা শুরু করছি। প্রথমেই আসি মেখলিগঞ্জের কথায়। মেখলিগঞ্জে এবারের নির্বাচনের লড়াইটা আদি ফরওয়ার্ড ব্লক ভার্সেস বর্তমান ফরওয়ার্ড ব্লক হয়ে গেছে। যেমন গোবিন্দ রায়, যিনি ফরওয়ার্ড ব্লকেই থেকে গেছেন, তিনি এবারে এখান থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন। অন্যদিকে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক ছেড়ে চলে গেছেন তৃণমূল কংগ্রেসে এবং তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে মেখলিগঞ্জে দাঁড়াচ্ছেন। অন্যদিকে দধিরাম রায়, তিনি ফরওয়ার্ড ব্লকের সদস্য ছিলেন, তিনি সেটা ছেড়ে চলে গেছেন বিজেপিতে এবং তিনি এবারের নির্বাচনে বিজেপির হয়ে মেখলিগঞ্জে দাঁড়াচ্ছেন। এর আগের পর্বে আপনাদেরকে একটা জায়গার কথা বলেছিলাম যেখানে লড়াইটা ছিল তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল। এবারে এই নিন, এখানে হচ্ছে ফরওয়ার্ড ব্লক ভার্সেস প্রাক্তন ফরওয়ার্ড ব্লক ভার্সেস প্রাক্তন ফরওয়ার্ড ব্লক। উত্তরবঙ্গের এই চতুর্থ দফার নির্বাচনে যে আসনগুলি রয়েছে সেগুলির দিকে তাকিয়ে এবং 2016 পর থেকে এখান থেকে যে সমস্ত খবর উঠে এসেছে সেগুলির দিকে তাকিয়ে একটা বিষয় লক্ষ্য করা যায়, আর সেটা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই লড়াইটা তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল হয়ে গেছে এবং তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করে এই লড়াইটা তৈরি করেছেন, এই তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল লড়াইটা, তাদেরকে পেতে বিজেপিকে খুব একটা খাটাখাটনি করতে হয়নি। তার কারণ হচ্ছে 2016 পর থেকে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে বিভিন্ন জায়গায় তৃণমূলের মধ্যেই দুটো করে গোষ্ঠী জন্ম হয়েছে। এরা একে অপরের প্রতি বিরূপ, এরা বারবার একে অপরের সঙ্গে দ্বন্দ্বে গেছে, একে অপরের সম্পর্কে কখনো মুখে কখনো অন্যরকমভাবে সংঘাতের মধ্যে গেছে এবং যখন বিজেপি পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়েছে তখন একটা গোষ্ঠী তৃণমূল ছেড়ে বেরিয়ে বিজেপিতে চলে গেছে। মানে নিজেদের দলের মধ্যেই যে দুটো গোষ্ঠী ছিল সেটাই এখন ভাগাভাগি হয়ে দুটো দলে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির লিড পাওয়া এবং এই উত্তরবঙ্গে তৃণমূলের অত্যন্ত খারাপ ফলাফলের পিছনে এই গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু একটা বড় কারণ। এখন এই 2021-এ বিভিন্ন রকম আসা যাওয়ার পরে দেখার বিষয় এটাই যে আমাদের রাজ্যের শাসক দল এই গোষ্ঠী দ্বন্দ্বের গোলকধাঁধা থেকে আদৌ বেরোতে পেরেছে নাকি তারা এখনো সেই বিষবাও জলেই পড়ে রয়েছে। এবং এই যে যারা তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে গেছেন, দেখার বিষয় যে কোন দলটা বা কোন গোষ্ঠীটা বেশি শক্তিশালী, যারা তৃণমূলে থেকে গেছে তারা নাকি যারা বিজেপিতে চলে গেছে তারা। এই সমস্ত জায়গাগুলোকে সামাল দেওয়ার জন্য তৃণমূল বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী বা অন্য জায়গার বিধায়কদেরকে নিয়ে এসেছেন। এবার সামাল দেওয়া গেছে কিনা সেটাও আমরা দেখতে পাবো 2রা মে। দেখুন, লোকসভা নির্বাচনটা অনেক বড় জায়গা জুড়ে হয়, বিধানসভা নির্বাচন যেহেতু ছোট ছোট জায়গায় হয় সেই কারণে এই গোষ্ঠীগুলোর প্রভাব কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আরো বেশি করে বোঝা যায়। তাই এই নির্বাচনের নিরিখে এই গোষ্ঠীগুলো কিভাবে নিজেদেরকে মেলে ধরবে সেটা দেখাও এখন সময়ের অপেক্ষা। এখানকার এই আসনগুলির কথা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি না, যেগুলোর নাম বেশি চোখে পড়ছে একটু সেগুলোর কথা আমরা বলছি। যেমন একটা হলো দিনহাটা। একজন নেতা বা নেত্রীর বিরুদ্ধে কি ধরনের মামলা থাকতে পারে বা একজন নেতা বা নেত্রীর গুণকীর্তন কয় প্রকার হতে পারে, এরকম যদি একটা 10 নম্বরের প্রশ্ন থাকে তাহলে মনে হয় নিশীথ প্রামাণিকের জীবনাবলী লিখে দিয়ে আসলে একেবারে 10-এ 10 পাওয়া যাবে। এই মহান ব্যক্তি বেশ অনেক দিন ধরে তৃণমূলের ঘর আলো করেছিলেন। এবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে এরকম মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে বোধহয় হাতে গুনে কয়েকজন। তার মধ্যে একজন হলেন এই গুণী ব্যক্তি নিশীথ প্রামাণিক। 2019-এর নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক বিজেপির ঘরে ঝাঁপ দেন এবং তখন তার হলফনামায় সামনে আসে যে তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং খুনের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে অন্য রাজ্যে জামিন অযোগ্য ধারায় অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে সোনার দোকানে ডাকাতি এবং একাধিক চুরির অভিযোগ রয়েছে। এবার এই জিনিসগুলো সামনে আসার পরে দুটো মজার প্রশ্ন উঠে আসে। এক হচ্ছে এই লোকটাকে তৃণমূল এতদিন ধরে নিজের দলে কেন রেখেছিল এবং বহিষ্কার করতে এত সময় কেন নিল। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিজেপি যারা নিজেদেরকে পশ্চিমবঙ্গে তৃণমূলের অল্টারনেটিভ হিসেবে প্রমাণ করতে চাইছে, তারা এই রকম একজন লোককে নিজেদের দলে কেন নিল এবং নিল তো নিল, নির্বাচনের টিকিট কেন দিল। দেখুন, তৃণমূলের রুচিতে বিজেপির অরুচি, বিশেষ করে এই সমস্ত মক্কেলদের ক্ষেত্রে, এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এটা নিন্দুকেরাও বলবেন না। তাই 2019-এ লোকসভা নির্বাচনের আগে যখন নিশীথ প্রামাণিক বিজেপিতে যান, বিজেপিতে যাওয়ার পরে তিনি টিকিটও পেয়ে যান, লোকসভা নির্বাচনে লড়াই করেন, তিনি জিতেও যান এবং সাংসদ হিসেবে বেশ ভালোই বিচরণ করছিলেন।
কিন্তু এইবারের নির্বাচনের জন্য বিজেপি যে সমস্ত সাংসদদেরকে আঁকশি দিয়ে গাছ থেকে টেনে নামিয়ে বিধানসভা নির্বাচনের ময়দানে ছেড়ে দিয়েছেন, তাদের মধ্যে একজন হলেন এই নিশীথ প্রামাণিক। তাই তিনি আরও একবার ফিরে এসেছেন দিনহাটাতে এবং তিনি দিল্লি ফেরত হয়ে এবার দিনহাটার মানুষের কাছে ভোট চাইছেন। দিনহাটাতে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন উদয়ন গুহ। এই উদয়ন বাবু তার জীবনে যত রকমের রাজনৈতিক জলে জলকেলি করেছেন, নেতা না হয়ে সাধারণ মানুষ হলে এতদিনে বোধহয় পায়ে হাজা হয়ে যেত। যাকে একটা সময় বলা হতো বামফ্রন্ট তথা ফরওয়ার্ড ব্লকের কমল গুহর জায়গা হলো দিনহাটা। এই কমল গুহর কাছ থেকে পৈতৃক সূত্রে এই জায়গার ভার পান উদয়ন গুহ। 2006 সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে দাঁড়ান, কিন্তু সেইবারে তিনি নির্বাচনে তৃণমূলের কাছে হেরে যান। তারপর 2011 সালে তিনি আরও একবার বিধানসভা নির্বাচনে দাঁড়ান ফরওয়ার্ড ব্লকের হয়ে এবং এইবারে তৃণমূলকে হারিয়ে তিনি জেতেন এবং প্রথমবার বিধায়ক হন দিনহাটার। তারপর 2015-তে আসে নতুন মোড়, তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে দিয়ে যোগদান করেন তৃণমূলে। তারপর 2016-তে তৃণমূলের টিকিটে তিনি লড়াই করেন নির্বাচনে এবং দ্বিতীয়বারের জন্য দিনহাটার বিধায়ক হন। এরপর 2018, 19, 20 জুড়ে বেশ নানান রকম ডামাডোল চলেছে। অনেকেই বলেছেন তিনি বোধহয় এবার একটু ওই বিজেপিটাও ঘুরে দেখে আসবেন, মানে লেফট হয়ে গেল, তৃণমূল হয়ে গেল, এবারে তাহলে বিজেপি, লেফট টু রাইট বায়া তৃণমূল। কিন্তু সেইটা তিনি করেননি, তিনি তৃণমূলেই থেকে গেছেন এবং এবারের নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন দিনহাটা থেকে। 2016 নির্বাচনের সময় উদয়নবাবুর খবরের শিরোনামে এসেছিলেন ছাপ্পা ভোট করানোর জন্য। এবারে তিনি কি জন্য খবরের শিরোনামে আসেন সেটা দেখার বিষয় এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কি পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয়। এরপর আসি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে বিজেপির হয়ে কোন প্রার্থী দাঁড়াচ্ছেন তার থেকেও বেশি ইন্টারেস্টিং যে বিজেপির হয়ে কোন প্রার্থী দাঁড়ানোর কথা ছিল কিন্তু দাঁড়াচ্ছেন না। কথা ছিল আলিপুরদুয়ারে বিজেপির হয়ে দাঁড়াবেন অশোক লাহিড়ী, বিশিষ্ট অর্থনীতিবিদ। কেন্দ্রে বাজপেয়ী সরকারের হাত ধরে তার আগমন এবং তারপরে মনমোহন সিংয়ের সরকারের সময়ও তিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। কথা ছিল তিনি দাঁড়াবেন আলিপুরদুয়ারে বিজেপির হয়ে, তিনি লড়াইতে নামবেন। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পরেই আলিপুরদুয়ারে স্থানীয় যে বিজেপি কর্মীরা রয়েছেন তাদের মধ্যে থেকে বিক্ষোভ উঠে আসে এবং তারা বলেন যে তারা অশোক লাহিড়ীকে প্রার্থী হিসেবে চান না। বিজেপি তাই তড়িঘড়ি তাকে সরিয়ে নিয়ে যান বালুরঘাটে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অশোক লাহিড়ী। আর আলিপুরদুয়ারে তার জায়গায় নিয়ে আসা হয় সুমন কাঞ্জিলালকে। বাংলার মানুষজন ভারী অদ্ভুত। কোথাও থেকে কোনো সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রী বা খেলোয়াড়কে নিয়ে এসে টুক করে কোথাও প্রার্থী করে দেওয়া হয়, সেই নিয়ে কারোর কোনো সমস্যা থাকে না। কিন্তু একজন বিশিষ্ট অর্থনীতিবিদ যিনি যে কোনো দলের জন্য একটি সম্পদ হতে পারেন, তাকে যখন প্রার্থী করা হয় সেই নিয়ে ঝামেলা তৈরি হয় এবং তাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়। বিজেপির সুমন কাঞ্জিলালকে তৃণমূলের বিরুদ্ধে তো লড়তে হবেই, তারই সঙ্গে তাকে লড়তে হবে আলিপুরদুয়ারে দেবপ্রসাদ রায়ের বিরুদ্ধে, যিনি আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক। দীর্ঘ 9 বছর পরে দেবপ্রসাদ রায় লড়াইতে নামছেন কংগ্রেসের প্রার্থী হিসেবে, সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে এবার লড়াইতে নামছেন দেবপ্রসাদ রায়। 2011 থেকে 2016 পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন। 2016-তে পালাবদল হয়, 2021-এ আরও একবার আলিপুরদুয়ারে এই বিধায়কের লড়াইতে নামছেন তিনি। এইবার আসি ফালাকাটার কথায়। ফালাকাটাতে কিছুদিন আগে এক তৃণমূল নেতা বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে আপনাদের যদি মনে হয় যে আমরা কিছু জানি না তাহলে আপনারা ভুল ভাবছেন, আমাদের নজর সবার ওপরে রয়েছে। এবং তারই সঙ্গে তিনি বলেন যাদের যোগ্যতা রয়েছে দলে তাদেরকে কাজে লাগাতে হবে, যারা শুধুমাত্র পদের লোভে পড়ে রয়েছে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে। এই বক্তব্য রেখেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তার কিছুদিন পরেই তিনি তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেন। ফালাকাটার মানুষের উদ্দেশ্যে তিনি এই সতর্কবাণী ছেড়েছিলেন এবং তিনি তার দলের যে নেতারা রয়েছেন ফালাকাটায় তাদের উদ্দেশ্যেও এই সতর্কবাণী দিয়েছিলেন এবং বলেছিলেন যে দলে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং পত্রপাঠ দল থেকে বিদায় করতে হবে, কারণ তারাই দলের ক্ষতি করছেন, ভেতর থেকে দলটাকে ধ্বংস করে দিচ্ছেন। এখন তৃণমূলের দলীয় নেতৃত্ব ফালাকাটায় তার এই সতর্কবাণী শুনেছিলেন কি শোনেননি জানা নেই, কারণ ফালাকাটাতে এবারে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সুভাষ রায়। সুভাষ রায় দুর্নীতিগ্রস্ত কি না আমরা জানি না, তবে তিনি বেশ আশাবাদী। কেন? তার কারণটা হচ্ছে ফালাকাটার মানুষজন বহুদিন ধরেই বলছেন যে ফালাকাটাকে পুরসভা করতে হবে। আগের সরকারের মতো এই সরকারও সেই কথায় খুব একটা কোনো আমল দেয়নি, কিন্তু নির্বাচন বড় বালাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন যে তিনি যদি জিতে ক্ষমতায় আসেন তাহলে ফালাকাটা এবারে পুরসভা হবে এবং সুভাষ রায় আশা করছেন যে এই জিনিসটাকে দিয়ে এবারের নির্বাচনের বৈতরণী তিনি পার হয়ে যেতে পারবেন। অন্যদিকে ফালাকাটার বাম প্রার্থী ক্ষিতীশচন্দ্র রায়ের সমর্থনে কিছুদিন আগে এখানে সভা করতে এসেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
তিনি এখানে এসে ফালাকাটার মানুষের উদ্দেশ্যে বলেন, নিজের পায়ে কুড়ুল মারবেন না। পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও একটা সময় দীর্ঘ সময় ধরে বামফ্রন্টের সরকার ছিল, যাকে বলে রেড ব্যাস্টিয়ন, কিন্তু সব লালই আস্তে আস্তে ফিকে হয়ে এসেছে। তার নিজের রাজ্যে দলবদলের অভিজ্ঞতা থেকে মানিক সরকার বলেন, নিজের পায়ে কুড়ুল মারবেন না, কুমির তাড়াতে গিয়ে হাঙর টেনে আনবেন না। অন্যদিকে ফালাকাটাতে এবার বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন দীপক বর্মন। এই দীপক বর্মনের নাম উঠে এসেছিল 2019-এ, যখন নিশীথ প্রামাণিককে নিয়ে বিজেপির মধ্যেই নানা রকম ক্ষোভ বিক্ষোভ উঠেছিল। তখন একবার কথা হয়েছিল যে নিশীথ প্রামাণিকের পরিবর্তে হয়তো প্রার্থী করা যেতে পারে এই দীপক বর্মনকে, কিন্তু সেটা তখন ধোপে টেকেনি। এইবারে ফালাকাটায় বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন দীপক বর্মন। এইবার আসি মাদারিহাটের কথায়। মাদারিহাট আসনটা খুব ইন্টারেস্টিং। তার প্রথম কারণ হচ্ছে 2016-র বিধানসভা নির্বাচনে বিজেপি যে 3টে আসন পশ্চিমবঙ্গে পেয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে এই মাদারিহাট। মাদারিহাটে বিজেপি নতুন করে আসন পাওয়ার জন্য নয়, তাদের আসন ধরে রাখার জন্য লড়াই করছে। আর নিজের জায়গাটা আরও একবার লড়াই করে ফিরিয়ে আনার জন্য এখানে লড়াইতে নামছেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 2011-তে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা ছিল 0, একটা বিরাট বড় শূন্য। তারপর 2016-তে সেই সংখ্যাটা গিয়ে পৌঁছায় 3-এ। এবার আপনি বলতেই পারেন যে 2016-তে বিজেপি 3টে আসনে জিতেছে পশ্চিমবঙ্গে, এ আর এমন কি বড় ব্যাপার? কিন্তু এইটা একটা বড় ব্যাপার। তার কারণ হচ্ছে 2014-র মোদিবেগ 2016-তে পশ্চিমবঙ্গে খুব ঠান্ডা লাগলেও এই 2016 থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করা গেছে। দেখা গেছে 2016-তে বিভিন্ন আসনে বিজেপি যে ভোটটা পেয়েছে, সেইটা যদি সেখানকার বাম বা কংগ্রেস প্রার্থী পেতেন, তাহলে হাসতে হাসতে তারা তৃণমূল প্রার্থীকে কিন্তু হারিয়ে দিতে পারতেন। প্রায় 70টা এরকম আসন ছিল যেখানে কিন্তু বিজেপি যে ভোটটা পেয়েছিল সেটা বাম বা কংগ্রেস প্রার্থী পেলে সেখানে তারা জয়ী হতে পারতেন। অনেকেই এটা বলেন যে 2019-এ বামেদের ভোট রামে চলে গেছে, কিন্তু না, এইটা দুম করে 2019-এ একবার কিন্তু হয়নি। এই প্যাটার্নটা বা এই ইঙ্গিতটা লক্ষ্য করা গেছে 2016 থেকে। 2016 থেকেই দেখা গেছে বাম বা কংগ্রেস প্রার্থীদের জেতার জন্য যে মার্জিনটা দরকার ছিল সেইটা খেয়ে বসেছিল বিজেপি। অতএব এই জিনিসটা 2016 থেকে হয়েছে। 2019-এ একবারে দুম করে এটা হয়নি, কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় একটা জয় এবং বাম কংগ্রেসের ধূপ করে পড়ে যাওয়া নিয়েই মানুষ বেশি মেতেছিলেন, তাই এই দিকটা অনেকেরই নজরে দিয়ে গেছে। চতুর্থ দফার যে বাকি আসনগুলি রয়েছে এবং যে বাকি প্রার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে কথা হবে আমাদের পরের ভাগের পর্বগুলিতে। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।